বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে সংবাদ মাধ্যম থেকে শুরু করে সামাজিক মাধ্যম এবং রাজনৈতিক অঙ্গনে জোরালো আলোচনা চলছে। এই সফর নিয়ে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছেন, আবার কেউ সফরের দৃশ্যমান অর্থনৈতিক অর্জন নিয়ে প্রশ্ন তুলেছেন। তারেক রহমানের 4 দিনের সফরে $1000 কোটি কোনো ঋণ ঘোষণা হয়নি, নতুন কোনো মেগা প্রকল্প আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়নি, তিস্তা মেগা প্রকল্পে অর্থায়নের আশ্বাসও মেলেনি। প্রশ্ন হলো, বাংলাদেশের জন্য অতি জরুরি এসব চাওয়া পূরণ হলো না কেন? কেন বড় ধরনের অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ বা আর্থিক প্রতিশ্রুতি মিলল না? দর্শক, কদিন আগেই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে সরাসরি বললেন যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সব থেকে বেশি দুর্নীতি হয়েছে, অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে সব থেকে বেশি অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ইউনূস সরকারের 1.5 বছরে দুর্নীতি হয়েছে। এটা আমরা তার কথাতে ধরে নিতেই পারি এবং এই সংক্রান্ত টিআইবির যে রিপোর্ট, সেই রিপোর্টেও আমরা সেটা জেনেছি। অথচ প্রফেসর ইউনূসের নানা ধরনের মিষ্টি কথার ফুলছুরি আমরা শুনেছি 1.5 বছর ধরে। তিনি আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে ভয়ঙ্কর প্রতারণা করেছেন এবং বলেছেন বর্বর যুগ থেকে সভ্যতায় এনেছেন তিনি বাংলাদেশের পুরো জাতিকে। সেটা যে কত বড় মিথ্যা প্রোপাগান্ডা ছিল সেটা আমরা পরবর্তীতে টের পেয়েছি, তার আগেই টের পেয়েছিলাম, পরবর্তীতে সেগুলো প্রমাণিত হয়েছে। এনসিপি কি পারবে আওয়ামী লীগকে ট্যাকল করতে? সিরিয়াসলি পারবে? কিচ্ছু পারবে না, তাদের সে ক্ষমতাই নেই। বিএনপির পক্ষে বা তারেক রহমান সাহেবের পক্ষে তো প্রতিদিন বলা সম্ভব না যে আমি আওয়ামী লীগকে ঘৃণা করি, আমি আওয়ামী লীগকে পিটাবো, আমি আওয়ামী লীগকে মারবো। হ্যাঁ, আপনাকে চিন্তা করতে হবে যে তার কর্মকাণ্ডগুলো কি, দর্শনগুলো কি, তার ফিলসফিগুলো কি, সে কোন কোন দিক থেকে সে ইয়ে করছে, সে ইন্ডিকেশনগুলো কি দিচ্ছে। এই যে সালাউদ্দিন আহমেদ, যিনি নিজে অভিযোগ করেন যে আওয়ামী লীগ সরকার নাকি 2015 সালের মার্চে তাকে গুম করে মে মাসে শিলং নিয়ে ফেলেছিল, তাহলে তিনি কেন সেই বিচারকে এগিয়ে নিয়ে যেতে, দ্রুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন না? সে প্রশ্ন জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির মনে আছে, কিংবা জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির যেসব পরামর্শ গুম কমিশনের মাধ্যমে ইউনূস সরকারের আমলে দিয়েছিল, সেগুলোই বা বিএনপি কেন রক্ষা করলো না? বিশ্ব গণমাধ্যমে আবার শেখ হাসিনা শিরোনাম হয়েছে এবং শেখ হাসিনার এই প্রভাব ঠেকাতে ইউনূস সেন্টার একেবারে আদা জল খেয়ে নেমেছে। আসুন আজকে বিশ্লেষণ করি কি ঘটনা ঘটেছে, পাশাপাশি শিখা অনির্বাণ সম্পর্কে কিছু আপডেট রয়েছে। আমরা বিশ্বাস করি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আবার নতুন বাংলাদেশ হবে। প্রথমে থাকা ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং কোন বিষয়ের দিকে ইঙ্গিত করছে। তাই আজকের ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এ ধরনের রাজনৈতিক ভিডিওগুলো দেখতে পছন্দ করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অল করে দিবেন। চলুন দর্শক, কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। বিশ্ব গণমাধ্যমে আবার শেখ হাসিনা শিরোনাম হয়েছে এবং শেখ হাসিনার এই প্রভাব ঠেকাতে ইউনূস সেন্টার একেবারে আদা জল খেয়ে নেমেছে। আসুন আজকে বিশ্লেষণ করি কি ঘটনা ঘটেছে, পাশাপাশি শিখা অনির্বাণ সম্পর্কে কিছু আপডেট রয়েছে। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। সম্প্রতি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে ভারতীয় প্রচার মাধ্যম এনডিটিভিতে এবং তারপর সেই সাক্ষাৎকারকে কেন্দ্র করে সারা পৃথিবীর উল্লেখযোগ্য গণমাধ্যম নিউজ করেছে এবং শেখ হাসিনা সেখানে যে বলেছেন তিনি এবছরের মধ্যেই বাংলাদেশে ফিরে আসবেন, সেটি ফলো করে প্রচার পেয়েছে। সোর্স নিউজের সূত্রে জানিয়েছে যে কমপক্ষে 256টা আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার এই সংবাদটি প্রকাশিত হয়েছে। এর বাইরেও চায়না, মালয়েশিয়া তাদের স্থানীয় ভাষায় এই নিউজ প্রচার করেছে। এই যে 2 বছর আগে যাকে ফ্যাসিস্ট বলা হলো, প্রায় 2 বছর, আজকে সারা পৃথিবীতে তাকে কেন্দ্র করেই একটা বিশাল আগ্রহ সৃষ্টি হয়েছে। কেন এই আগ্রহটা? আমাদের প্রধানমন্ত্রী এই ভিডিওগুলো দেখছিলেন, এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি প্রচার করা যাবে না, এই ব্যাপারে নাকি আদালতের নিষেধাজ্ঞা আছে। তো বাংলাদেশের প্রচার মাধ্যম তো শেখ হাসিনার বক্তব্য প্রচার করেও না তেমন। এই যে কিছু দালাল মিডিয়া আছে, তারা তো আদালতের
দোহাই দেন আর যাই দেন, তারা শেখ হাসিনার ভালো কোনো খবর প্রচার করে না। তাহলে ডক্টর জাহেদের উচিত না যে সারা পৃথিবীর গণমাধ্যমকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া বা ধমক দেওয়া যে তারা যেন শেখ হাসিনার নিউজ প্রচার না করে? শেখ হাসিনা আজকে সারা পৃথিবীতে একটি বাস্তবতা এবং পরিবর্তিত এই জিও পলিটিক্যাল সিচুয়েশন বলেন, সাউথ এশিয়ার রাজনীতি বলেন, যে পরিবর্তনগুলো হচ্ছে এবং নিকট ভবিষ্যতে হবে, সেখানে শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। প্রধানমন্ত্রীর উপদেষ্টা কি বললো বা না বললো তাতে কিছু যায় আসে না। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো, এই যে বিশ্বজুড়ে শেখ হাসিনার যে ইমেজ, আবার প্রচার মাধ্যমে শেখ হাসিনা তার যে প্রভাব আপাতত দৃশ্যমান হচ্ছে, এতে ঘুম হারাম হয়ে গেছে এই ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা, বিশ্ব বাটপার উপাধি পেয়েছেন যিনি, সেই ডক্টর ইনুসেন। ডক্টর ইনুস সেন্টার বিশাল বাজেট নিয়ে নেমেছেন পৃথিবীব্যাপী শেখ হাসিনার ইমেজকে ক্ষতিগ্রস্ত করতে এবং এই প্রভাবকে কমিয়ে আনতে, এবং বিশাল বাজেট নিয়ে নেমেছে ইনুস সেন্টার, এবং 3টি লবিস্ট ফার্ম তারা ভাড়া করেছে। আপনারা দেখেছেন কিছু সাবেক কূটনীতিক হঠাৎ করে এই ভিডিওগুলো দেখছিলেন, এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি তিনি ডেপুটি হেড অফ মিশন ছিলেন মিস্টার জন এফ ড্যানিলোভিচ। এই জন এফ ড্যানিলোভিচকে আপনারা অনেকেই হয়তো চেনেন। আমাদের এই যে তৃতীয় মাত্রার যে জিল্লুর রহমান আছে, তিনি ইউএস ফান্ডে এই রেজিম চেঞ্জের জন্য অনেক প্রোগ্রাম করেছেন। তার প্রোগ্রামে কিন্তু এই জনকে দেখা যেত, এবং জন শেখ হাসিনা সরকারকে উৎখাত করার জন্য অনেক চেষ্টা করেছে, তখন পারেনি। আর এখন তো সে এক্স ডিপ্লোম্যাট, এখন তো তার কোনো এক্সিকিউটিভ পাওয়ারও নেই। তো ওই যে ইনুস সেন্টার যেটা বলছিলাম যে লবিস ফার্ম ভাড়া করছে, এই লবিস ফার্মও এখন আর ভালো কাউকে পায় না এসব পতিত জনের মতো মালটাল দিয়ে। এই জন কি বলছে, শেখ হাসিনা নির্বাসনে নইলে জেলের মধ্যে মৃত্যুবরণ করবে। শেখ হাসিনা কি হবে না হবে এটা তো জনের হেডে খাওয়ার কথা না। জন ইজ এ গন কেস, লং এগো বাংলাদেশ থেকে চলে গেছে। জনের এই ব্যর্থ মন্তব্য শুনে আবার মনে পড়ে সে হেনরি কিসিঞ্জারের কথা। 71 সালে হেনরি কিসিঞ্জার বলছে যে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে কিন্তু বাংলাদেশ স্বাধীন হবে না। আবার যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে তখন বলেছে স্বাধীনতা পাইছে ঠিক আছে, 6 মাসের বেশি এই দেশ চলবে না। তো আজকে তো 55 বছর পার হয়ে গেল, হেনরি কিসিঞ্জার তো কদিন আগে মারা গেছে। সো এই হলো বাংলাদেশ, এই হলো বাংলাদেশের রিয়েলিটি। সুতরাং এই জনের মতো পতিত কিছু ডলারখোর যারা বহুত আগে বাংলাদেশে কাজ করে গেছে, তারা কি বললো না বললো আর তাই দালাল মিডিয়া সেটা প্রচার করলো কিনা, তাতে কিন্তু কিছু যায় আসে না। বাংলাদেশের রাজনীতি ইজ টেকিং ইটস ওন ডিরেকশন, এবং সেভাবেই হবে। আর গতকালই এই ভিডিওগুলো দেখছিলেন, এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি হয়েছে, এবং এই যে 7 দিনের বেশি এটা বন্ধ ছিল, এটা নিয়ে কিন্তু সেনানিবাস থেকে বা কারো পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট আসেনি। যখন আমরা প্রতিবাদ করলাম, অনেকেই ইউটিউবে এটার প্রতিবাদ করেছে। শুধু প্রতিবাদ না, পুরো সেনানিবাসের ভেতরে আর্মি অফিসারদের একটা বড় অংশ ভীষণ ক্ষুব্ধ হয়েছে, কিন্তু ডিউ টু দেয়ার ডিসিপ্লিন তারা হয়তো বলেন নাই, কিন্তু তারা অনেকেই সেনা প্রধানের উপর স্পেশালি ক্ষুব্ধ হয়েছে যে কেন এই শিকাও নির্মাণ বন্ধ করা হলো। এখন একটা লেম এক্সকিউজ দেখানো হচ্ছে যে কারিগরি ত্রুটির কারণে কি সব জ্যাম ট্যাম হয়ে গেছে, এই জন্য এটা নাকি জ্বলছিল না, এই জন্য বন্ধ করা হয়েছে, হুইচ ইজ অ্যাবসলিউটলি লাই। এটা এত ফাইন টিউন করে ম্যানেজ করা যে এই ধরনের এটা জমে গেছে ওইটা বন্ধ হয়েছে, এটা কোনো কিছুই অ্যাকসেপ্টেবল না। এটা বন্ধ করা হয়েছিল জামাতি ধ্যান ধারণা থেকে, কিন্তু এখন যেহেতু দেশব্যাপী একটা নেগেটিভ রিয়াকশন দেখা যাচ্ছে, এখন তারা আবার ওইটা চালু করার পথ খুঁজতেছে। আমি জানি না চালু করবে কিনা, কিন্তু আমরা বলছি যে অবশ্যই শিক্ষা অনির্বাণ চালু করতে হবে। শিক্ষা অনির্বাণ কোনো অবস্থায় নিভে যাবার মতো নয়। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার শরীরটা আসলে খুব ভালো যাচ্ছে না, বিশেষ করে আমার কাশি। আমি এই যে রেকর্ডগুলো করি আমি খুব এডিট করে করি, মানে মাঝখানে এত কাশি আসে। আর আমার ছোটবেলায় অ্যাজমা ছিল, সেইটা আবার ব্যাক করেছে। তো একটা জিনিস হলো যে আমি আগামীকাল অস্ট্রেলিয়া থেকে বাইরে যাব, 19 দিনের জন্য আমি বাইরে থাকবো। সুতরাং আমি এই ভিডিওগুলো দেখছিলেন, এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সময়ের হেরফের হবে, বাট আমি কালকে মালয়েশিয়া যাব, তারপরে অন্য একটা দেশে যাব 11 তারিখে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার চেয়েও এই যে সালাউদ্দিন আহমেদ, যিনি নিজে অভিযোগ করেন যে আওয়ামী লীগ সরকার নাকি 2015 সালের মার্চে তাকে গুম করে মে মাসে শিলং নিয়ে ফেলেছিল, তাহলে তিনি কেন সেই বিচারকে এগিয়ে নিয়ে যেতে, দ্রুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন না? সে প্রশ্ন জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির মনে আছে, কিংবা জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির যেসব পরামর্শ গুম কমিশনের মাধ্যমে ইউনূস সরকারের আমলে দিয়েছিল, সেগুলোই বা বিএনপি কেন রক্ষা করলো না? বাংলাদেশ
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ নিশ্চিতভাবেই তারেক রহমানের মন্ত্রিসভার সবচেয়ে আলোচিত মন্ত্রী এবং সংসদের বাইরে সর্বত্র তিনি সবচেয়ে সরব বটে। সালাউদ্দিন আহমেদকে নিয়ে একটা প্রতিবেদন ছেপেছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের যে দৈনিকগুলো বিভিন্ন আলোচিত প্রতিবেদন করে সকলের নজর কেড়েছে, তার মধ্যে একটি নতুন দৈনিক টাইমস অফ বাংলাদেশ। তারা বলেছে যে সালাউদ্দিন আহমেদ যত কথা বলছেন সব বিষয়ে, সব মন্ত্রণালয় বিষয়ে, নিজের কাজটা ঠিকমতো করছেন না। ঠিক কেন সালাউদ্দিন আহমেদের বিষয়ে এমন একটা বিস্তারিত প্রতিবেদন এলো এবং সে প্রতিবেদনে কি লেখা হলো সে প্রসঙ্গে আলোচনার আগে মনে করিয়ে দেওয়া দরকার, সালাউদ্দিন আহমেদ আওয়ামী লীগ আমলের 9 বছর ভারতের শিলং রাজ্যে অবস্থান করছিলেন। 2015 সালে তিনি কয়েকদিন নিখোঁজ থাকার পর, যখন বিএনপি একটা কর্মসূচির মধ্যে ছিল, কর্মসূচি ঘোষিত হচ্ছিল সালাউদ্দিন আহমেদের মুখেই কোনো একটি গোপন জায়গা থেকে, সে সময়ে হঠাৎ করে এই ভিডিওগুলো দেখছিলেন, এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সালের মার্চে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তার কয়েকদিন পরে তাকে, প্রায় 62 দিন পরে আসলে তাকে 11ই মে গিয়ে ভারতের মেঘালয়ের শিলংয়ে পুলিশ উদ্ধার করে। উদ্ভ্রান্তের মতো ঘুরছিলেন সালাউদ্দিন আহমেদ। এরপর ভারত সরকার তার বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা করলেও বিএনপির এই শীর্ষ রাজনৈতিক নেতা সালাউদ্দিন আহমেদ এরপর মেঘালয়ের শিলং রাজ্যে একটা বিলাসবহুল গেস্ট হাউসে, সানরাইজ গেস্ট হাউসে 9 বছর কাটিয়েছেন এবং সেখানে নিয়মিতভাবে বিএনপির নেতাকর্মীরা গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন, তার স্ত্রী হাসিনা আহমেদ গিয়ে তার সঙ্গে থেকেছেন, তার পুত্ররা স্কুলের ফাঁকে, পড়ালেখার ফাঁকে ফাঁকে গিয়ে বাবার সঙ্গে থেকেছেন। মানে একটা সাধারণ স্বাভাবিক রাজনৈতিক জীবন ভারতে 9 বছর পার করেছেন সালাউদ্দিন আহমেদ আওয়ামী লীগের শাসনামলে। 2023 সালের জুনে সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে কিন্তু যে অনুপ্রবেশের মামলা চলছিল ভারতে, সেটাও শেষ হয় এবং তারপর সরকার তাকে তার আবেদনের প্রেক্ষিতে একটা ট্রাভেল পাসও অনুমোদন দিয়েছিল। কিন্তু সালাউদ্দিন আহমেদ ফেরেন না। সালাউদ্দিন আহমেদ ফেরেন শেখ হাসিনা সরকারের পতনের পর 2024 সালের 11ই আগস্ট। এরপর এবং আগে থেকেই এই কথাটা জোরালোভাবে নানা সূত্রে আছে যে সালাউদ্দিন আহমেদ আসলে ভারতের আতিথ্যে ছিলেন এবং তাকে শিলং সালাউদ্দিন ডেকে অনেকেই ভারত 9 বছর ধরে বিরোধী রাজনীতিবিদ হিসেবে একরকম ভাবে তাকে প্রস্তুত করেছে। বিএনপির ভেতরে ভারতের প্রভাব রাখতে তাকে একটা সূত্র হিসেবে ব্যবহার করতে তৈরি করা হয়েছে, এরকম নানা রকম তত্ত্ব দিয়ে আসা হয়। এমনকি 2023 জুনে ভারতের অনুপ্রবেশের মামলাটা শেষ হয়ে গেলে 2023 নভেম্বরে এই ভিডিওগুলো দেখছিলেন, এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সেই সময়টাতেও কিন্তু অনলাইনে বসে, ভারত বসে বিএনপির আন্দোলনের পুরো নেতৃত্বটা তারেক রহমান এই সালাউদ্দিন আহমেদকে দিয়ে দিয়েছিলেন। সালাউদ্দিন আহমেদ তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি এবং 2024 এর 11ই আগস্ট তিনি ফিরে এসেই বিএনপির একেবারে তারেক রহমানের পরের সর্বোচ্চ নেতা হিসেবেই ভূমিকা পালন করেছেন এবং তারপর সকল সংস্কার প্রস্তাব, ইউনূস সরকারের সঙ্গে যত দর কষাকষি সবকিছুতেই তিনি একেবারে সামনের সারিতে ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন বিএনপি সরকারের তারেক রহমানের মন্ত্রিসভায় এবং তিনি সংসদে শপথ নেওয়ার দিন থেকে পরিষ্কার ভাষায় বলেছেন যে ওই সব জুলাই সনদ সংস্কার যা মানে নানা কিছু যে চলেছে ইউনূস আমলে, এসবে তারা রাজি হয়েছিলেন, কারণ তাদের কাছে পাকা খবর ছিল ওসবে তারা রাজি না হয়ে গেলে ইউনূস সরকার নির্বাচনটা আরো পিছিয়ে দেবে। কাজেই ওই যে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন কিংবা জুলাই সনদ একেবারে হুবহু অনুমোদন করে দিবেন সংসদে, এসব কথা যে ওই ইউনূসের বিভিন্ন দরবারে বসে বলেছিলেন, এসব বলেছিলেন নির্বাচনটা করিয়ে নিতে, এখন আবারও সংবিধান অনুযায়ী পথ চলতে হবে। এহেন সালাউদ্দিন আহমেদ মানে সংসদের বাইরে সবচেয়ে বেশি সরব সোচ্চার সরকারের যে কোনো অবস্থান সম্পর্কে জানাতে। এখন এই যে পত্রিকাটি টাইমস অফ বাংলাদেশ, তারা এই শিরোনামে একটা খবর ছেপেছে আজকে যে বসি উইদাউট অ্যাকাউন্টেবিলিটি, মানে কোনো জবাবদিহিতা নাই কিন্তু যিনি সবার উপরে বসি মানে মাতব্বরি করে যাচ্ছেন। এখন এই মাতব্বরির শক্তির উৎস কি সে প্রসঙ্গে মানে তার বিরুদ্ধে তো একটা বদনাম আছে, এই যে তার মন্ত্রিসভায় ঢোকা, বিএনপিতে এতটা জোরালো অবস্থান পাওয়া থেকে এই ভিডিওগুলো দেখছিলেন, এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি ভারতের প্রশিক্ষণ, ভারতে দীর্ঘ সময় অবস্থান, ভারতের সঙ্গে তার সংযোগ এগুলো একটা বড় ভূমিকা রাখেই। কিন্তু এই পত্রিকাটি এই কথাটাও বলছেন যে সালাউদ্দিন আহমেদ নিজের মন্ত্রণালয়ের চেয়ে অনেক বেশি সময় কাটান প্রধানমন্ত্রীর দপ্তরে এবং তার বাইরে তিনি সচিবালয়ে যাওয়ার টাইমই পান না। তিনি মূলত তার সরকারি বাসভবন আর গুলশানে তার ব্যক্তিগত বাসভবনের মধ্যে ভাগাভাগি করে তার কাজের সময়টা পার করেন। এখন টাইমস অফ বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী কি নিজের কাজের চেয়ে অন্যদের কাজ নিয়েই বেশি ব্যস্ত এ প্রসঙ্গে লিখছে যে দেখে মনে হয় তিনি যেন নিজের মন্ত্রণালয়ের কাজের চেয়ে অন্য সব মন্ত্রণালয়ের বিষয়ে বিশেষ আগ্রহী। কাগজে কলমে তার দায়িত্ব হলো দেশে আইন শৃঙ্খলা বজায় রাখা, পুলিশ বাহিনীকে কার্যকরভাবে পরিচালনা করা, মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু সংসদে বা জনসভায় তার বক্তব্য শুনলে অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে আসলে তিনি কোন মন্ত্রণালয়ের মন্ত্রী। এই যে পত্রিকাটি হঠাৎ করে সালাউদ্দিন আহমেদকে সুনির্দিষ্ট করে এমন একটি প্রতিবেদন ছাপলো,
মানে যিনি কিনা তারেক রহমানের সবচেয়ে ঘনিষ্ঠ সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী তার মন্ত্রিসভার, তাতে সন্দেহ জাগে যে বাংলাদেশে কোনো গোয়েন্দা সংস্থা কোনো পক্ষ সক্রিয় হয়ে উঠেছে কিনা সালাউদ্দিন আহমেদকে কিংবা বিএনপির ভেতরের কোনো পক্ষ, যারা এই প্রশ্নটি তোলে যে 9 বছর ধরে সালাউদ্দিন আহমেদ ছিলেন শিলংয়ের গেস্ট হাউসে আরামে, আর তারা রাজপথে আন্দোলন করেছেন, গ্রেফতার হয়েছেন, আওয়ামী লীগ সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে টিকে থেকেছেন, তারা কেন তারেক রহমানের এত ঘনিষ্ঠ, তারেক রহমানের মন্ত্রিসভার এত প্রভাবশালী সদস্য হতে পারছেন না? মানে ঠিক কারা সালাউদ্দিন আহমেদের এত কথা বলাকে এতটা অপছন্দ করছেন, সে প্রশ্নটা কিন্তু এই প্রতিবেদনটি পড়লে এই ভিডিওগুলো দেখছিলেন, এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি পররাষ্ট্রনীতি এমন প্রায় কোনো বিষয় নেই যেটি নিয়ে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলেন না। তবে নিজের মন্ত্রণালয়ের প্রসঙ্গ এলে তাকে বরং চুপচাপ দেখা যায়, কারণ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বাস্তবে খুব একটা ভালো নয়। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যে খারাপ, মানে এই টাইমস অফ বাংলাদেশে আজকেও একটা শিরোনাম তারা করেছে যে গোপন যে হত্যাকাণ্ড, হিডেন কিলিংস, তা 22% বেড়ে গেছে, এবং নদীতে যে লাশের সারি, সেটা তো সেই 2024 আগস্টের পর থেকেই ক্রমাগতভাবে খবর হচ্ছে এবং প্রতি মাসে লাশের সংখ্যা বাড়ছে। এ খবর হচ্ছে টাইমস অফ বাংলাদেশ বলছে যে নদীর পাশাপাশি রেল লাইনেও বিপুল পরিমাণ মৃতদেহের সন্ধান পাওয়া যাচ্ছে, কারণ নদীতে পাওয়া মৃতদেহ এবং রেল লাইনে পাওয়া মৃতদেহ এত নষ্ট হয়ে যায় যে কোনো প্রমাণাদি খুঁজে পাওয়া যায় না, এমনকি এদেরকে শনাক্তও করা যায় না। কাজেই মানে একেবারে সুনির্দিষ্টভাবে ইচ্ছাকৃতভাবে যে হত্যাকাণ্ড ঘটিয়ে নদীতে আর রেল লাইনে ফেলে রাখা হচ্ছে, সেটা এখন অপরাধ বিশেষজ্ঞরা মনে করছেন। অথচ সালাউদ্দিন আহমেদ সংসদে অন্য যে কোনো মন্ত্রণালয়ের বিষয়ে বক্তব্য দিতে অত্যন্ত সক্রিয় ভূমিকা রাখছেন। বাজেট আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ আবুল খালিদ বলেছেন, যে কোনো সংবাদপত্র খুললেই, টাইমস অফ বাংলাদেশ বলছে, যে কোনো সংবাদ মাধ্যম খুললেই শুধু রক্তপাত আর লাশের খবর, মানুষ ঘর থেকে বের হলে নিরাপদে ফিরে আসতে পারবে এমন নিশ্চয়তা নেই। অথচ স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখে মনে হয় পুরো মন্ত্রিসভার দায়িত্ব যেন তিনি একাই পালন করছেন। তিনি অর্থনীতি বোঝেন, সংবিধান সংস্কার বোঝেন, কিন্তু তার নাকের ডগায় পুলিশ কি করছে, সারা দেশে মানুষ কিভাবে মারা যাচ্ছে, সেটা যেন তিনি বুঝতেই পারেন না। মূল ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য সবচেয়ে এই ভিডিওগুলো দেখছিলেন, এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি চন্দ্র রায়ের কাছ থেকে সংসদে তিনি বলেছেন, দেশের সবচেয়ে বড় মাদক চালান এখনো কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে প্রবেশ করছে। এই এলাকা স্বরাষ্ট্রমন্ত্রী নিজের এলাকার কাছাকাছি। সালাউদ্দিন আহমেদ কক্সবাজারের হালকা রসিকতার সুরে গয়েশ্বর রায় বলেছেন, আগে আমরা বদির কথা শুনতাম, এখন তো বদি নেই, তাহলে এখন সেখানে দায়িত্বে কে? মাদক ব্যবসায়ীরা তো মন্ত্রীর নিজের এলাকার মানুষ, তিনি নিশ্চয়ই জানেন তারা কারা। এত দিনে তো ওই পথ দিয়ে মাদক আসা যাওয়া বন্ধ হয়ে যাওয়া উচিত ছিল। সত্যি যদি তারেক রহমানের একেবারে নিরবচ্ছিন্ন আশীর্বাদ থাকতো স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের ওপর, তাহলে কি সত্যি গয়েশ্বর চন্দ্র রায় সংসদে দাঁড়িয়ে এমন মন্তব্য করে ফেলতেন? নাকি তারেক রহমান লবির বাইরে, তারেক রহমানের ভক্ত দল সমর্থক দলের বাইরে বিএনপির ভেতরে সেই সিনিয়র নেতাদের ক্ষোভ ক্রমাগত বাড়ছে, যারা অনেকেই মনে করছেন তারা যথাযথ গুরুত্ব, সম্মান এবং পদ এইবার সরকারে পান নাই, কারণ তারেক রহমান লন্ডনে বসে তার লন্ডন জীবনে ঘনিষ্ঠ ব্যক্তিদেরকেই সরকারে এসে গুরুত্বপূর্ণ জায়গায় বসানোর সিদ্ধান্ত যেমন নিয়ে এসেছেন, তেমনি সালাউদ্দিনের মতো নেতারা কিংবা এমনকি খলিলুর রহমানের মতো দলের বাইরের ব্যক্তিবর্গ বিভিন্ন দেশের পরামর্শে আসলে বিএনপির এই মন্ত্রিসভায় ঢুকে গেছে এবং সরকারে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। টাইমস অফ বাংলাদেশ বলছে, গত 28 জুন রাতে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রায় 1 ঘন্টা বক্তব্য দেন। এই বক্তব্যের বড় অংশ জুড়েই ছিল জামায়াতে ইসলামীর সমালোচনা। নিজের মন্ত্রণালয়ের কাজের হিসাব ছিল খুবই কম। এতে বিরক্ত হয়ে বিরোধী দলের সংসদ সদস্যরা ওয়াকআউটও করেন এবং বিষয়টি সংসদের বাইরেও আলোচনার জন্ম দেয়, কারণ সংসদের প্রতি মিনিট পরিচালনায় করদাতা। এই ভিডিওগুলো দেখছিলেন, এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতির এত খারাপ অবস্থা কেন, যে প্রশ্নটা বাংলাদেশের সকল মানুষের মনে, সে বিষয়ে কোনো কথা বলা ব্যতি রেখে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক বক্তৃতায় ব্যয় করেন। এটাও আবার মনে রাখতে হবে যে জামায়াতে ইসলামী বলুন, জামায়াতে ইসলামীর ইসলামী ব্যাংক বলুন, এই সব বিষয়ে প্রধানত সবচেয়ে কড়া বক্তব্য রাখেন কিন্তু বিএনপির তরফে সংসদে বসে সালাউদ্দিন আহমেদ। কাজেই জামায়াতে ইসলামীও যে তারেক রহমানের এই স্বরাষ্ট্রমন্ত্রীর বিষয়ে যথেষ্ট সন্তুষ্ট হবে না, সেটাও খুব গুরুত্বের সঙ্গে মাথায় রাখা দরকার। আবার দেখেন, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জামায়াতে ইসলামীর যে সব প্রত্যাশা, সেগুলো কি পূরণ হচ্ছে? এই যে সালাউদ্দিন আহমেদ, যিনি নিজে অভিযোগ করেন যে আওয়ামী লীগ সরকার নাকি 2015 সালের মার্চে তাকে গুম করে মে মাসে শিলং নিয়ে ফেলেছিল, তাহলে তিনি কেন সেই বিচারকে এগিয়ে নিয়ে যেতে, দ্রুত করতে
করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন না, সে প্রশ্ন জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির মনে আছে, কিংবা জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির যেসব পরামর্শ গুম কমিশনের মাধ্যমে ইউনূস সরকারের আমলে দিয়েছিল সেগুলোই বা বিএনপি কেন রক্ষা করলো না? টাইমস অফ বাংলাদেশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে জানাচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রীর একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে নিয়মিত হাজির হওয়া, নিয়মিত সেই বৈঠকটি আহ্বান করা। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অন্য দায়িত্বে এতটাই ব্যস্ত থাকেন যে এই বৈঠক ডাকারই তিনি সময় পান না। সর্বশেষ বৈঠকটি হয়েছিল গত 12ই মে তারিখে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দেশে যে খুন, ধর্ষণ, হত্যা, গণপিটুনির সংখ্যা বাড়ছে, এই পরিসংখ্যানের জবাবে বলেছেন যে এখন এই ভিডিওগুলো দেখছিলেন, এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি পুলিশ স্বাধীনভাবে কাজ করছে তাই নাকি আগের তুলনায় মামলা বেশি হচ্ছে, কাগজে কলমে অপরাধের সংখ্যা বেশি দেখা যাচ্ছে? সালাউদ্দিন আহমেদ যে এক রকমের চোখ বন্ধ করে থাকতে চাইছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে, সত্যি যদি তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সবচেয়ে শক্তিশালী প্রভাবশালী মন্ত্রী হন এবং সত্যি যদি এই সরকার এ বিষয়ে গুরুত্বের সঙ্গে ভূমিকা রাখতে চায়, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে চায়, তাহলে কেন স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয় ছাড়া আর সব বিষয়ে আগ্রহী হবেন আর সব বিষয়ে কথা বলবেন আর এ বিষয়ে কথা বলবেন না? সেটা যেমন প্রশ্ন, তেমনি প্রশ্ন জাগে নাকি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের পারফরমেন্সে এমনকি সরকারের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিটিও অখুশি বলেই এমন একটা বিশাল প্রতিবেদন তারেক রহমানের সবচেয়ে ঘনিষ্ঠ মন্ত্রী বলে পরিচিত সালাউদ্দিন আহমেদের নামে ঘটতে পারলো? কে জানে, হয়তো সালাউদ্দিন আহমেদের চাকরিটা আর বেশি দিন থাকবে না। স্বাগত জানাই, অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ এরকম একটি ঐতিহাসিক কর্মসূচি দিয়েছে। আজকে এই শোকাবহ দিনে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের, মুজিব আদর্শের সৈনিকদের, সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের শক্তির কর্মীদের, আওয়ামী লীগের নিবেদিত প্রাণদের আজকের যে মহামিলন, সেটি একটি আবেগের জায়গা থেকে হয়েছে। আমি কারো নাম সম্বোধন করে সময় নষ্ট করব না, তবে দুটি নাম আমাকে বলতেই হবে। এই ভিডিওগুলো দেখছিলেন, এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবেক ছাত্রনেতা উপস্থিত হয়েছেন, যারা ইতিহাসের অংশ, যারা ছাত্রলীগের পতাকা নিয়ে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় এনেছেন 2008 সালের নির্বাচনে, যাদের ত্যাগের ভূমিকা আছে, বীরত্বের ভূমিকা আছে, ডান্ডা বেড়ি বেঁধে যাদেরকে কারাগারে নির্মমভাবে, নিষ্ঠুরভাবে সেদিন নিপীড়ন চালানো হয়েছিল আমার প্রিয় নেতা লিয়াকত শিকদার এবং নজরুল ইসলাম বাবু ভাইয়ের সেই ঐতিহাসিক ভূমিকায় আমরা আজ দীর্ঘ 16 বছর ক্ষমতায় থেকেছি, ভুলে গেলে চলবে না। আজকে সেই আবেগ এখানে বাড়তি হিসেবে যোগ হয়ে এই মিলনায়তনে কানায় কানায় পূর্ণ হয়েছে আমি বিশ্বাস করি, এবং আজ প্রমাণিত হয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কতটা শক্তিশালী। আমি বলতে চাই, আমাদের প্রিয় এই তিন নেতার যে আদর্শ, সেই আদর্শ বাস্তবায়নের জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে। তারা যে লক্ষ্য নিয়ে, স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিল, সেই বাংলাদেশ আজ ভুলুণ্ঠিত। তাদের সেই স্বপ্নের বাংলাদেশ দখল করেছে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মৌলবাদ। 2024 সালের 5 আগস্টের পর থেকে আমার দুঃখিনী মা বাংলাদেশের যে বিবর্ণ চেহারা, এই অবস্থায় আমরা শোকাবিহত। আমরা বিশ্বাস করি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আবার নতুন বাংলাদেশ হবে, আবার স্বপ্নের বাংলাদেশ হবে। এই ভিডিওগুলো দেখছিলেন, এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি ষড়যন্ত্র চক্রান্তের জয় হয়েছে, কিন্তু এই জয় ক্ষণস্থায়ী, আদর্শের জয় চিরস্থায়ী। বঙ্গবন্ধুর আদর্শের জয় হবেই হবে, আমি বিশ্বাস করি। আর একটি কথা বলে শেষ করব, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে অসংখ্য মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, প্রহসনের বিচারে তাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে নয়, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে তার মৌলিক অধিকার রয়েছে, সাংবিধানিক অধিকার রয়েছে, তিনি আইনের মোকাবেলা করবেন। যদি সেই বিচার প্রহসনের বিচার না হয়, ষড়যন্ত্রের বিচার না হয়, আমি বিশ্বাস করি সরকার সার্বিক সহযোগিতা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসবেন। বঙ্গবন্ধুর কন্যা প্রস্তুত আছেন, সারা বাংলাদেশ প্রস্তুত। শেখ হাসিনা আসবেন, ডিসেম্বরের মধ্যেই আসবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।